ভালো থেকো রঙ্গনা। পর্ব 15। গোছানো একটি জীবনের যখন ছন্দপতন শুরু হয়, তখন সে জীবনটা বয়ে বেড়ানো কষ্টসাধ্য হয়ে ওঠে। চাঁদনির বেলাও ব্যতিক্রম হলো না। তার সুন্দর স্বচ্ছ জীবনটাকে হুট করেই এতটা ঘোলা হয়ে যেতে দেখে সে দিকভ্রান্ত হয়ে গেল। কান্নার সাহসও হলো না তার চোখ দুটোর। আর কত কাঁদবে? ক্লান্তি বলেও তো একটা জিনিস আছে। চাঁদনি ফ্যালফ্যাল নয়ন জোড়া মেলে বসে আছে নিজের আধার ঘরটায়। বাকরুদ্ধ বিমর্ষ চোখগুলো আজ চির নিদ্রা যাচ্ছে। যে চোখে কাজলের আস্তরণ মায়া সৃষ্টি করত, আজ সে চোখে ধুধু মরুভূমি। জীবনের সবচেয়ে প্রিয় পুরুষকে হারিয়েছে সকল রং। শেষে কিনা চরিত্রটার উপরও এত গাঢ় কলঙ্ক পড়তে হলো। অভিযোগে ভারী হয় মন। ফোনের স্ক্রিন অন করে তার আর মৃন্ময়ের আলোচিত সেই ছবিটি দেখে। আপাত দৃষ্টিতে ছবিটিতে অশ্লীলতার ছিটে ফোঁটা নেই, কিন্তু এই একটা ছবি চাঁদনির জীবনটা নরক করতে যথেষ্ট। ছবিটি সকাল অবধি তাদের সোসাইটির গ্রুপে থাকলেও তা আপাতত ফেসবুক তোলপাড় করেছে বিভিন্ন ক্যাপশন সমেত। সেগুলোও খারাপ না, ভীষণ রোমান্টিক ক্যাপশনে তা শেয়ার করেছে মানুষ। অথচ সকলে যা ভাবছে তার এক ফোঁটা যদি সত্যি হতো, তবুও চাঁদনির আফসোস থাকতো না। কিন্তু এটার আগাগোড়া পুরোটাই তো মিথ্যা। কিন্তু তার গালে চড়ের ছাপ মিথ্যা নয়, তার পরিবারের চোখে তাকে নিয়ে বিমর্ষটা মিথ্যা নয়, বিস্ময়টা মিথ্যা নয়। সারাদিন পর অফিস থেকে ফিরে নিজের নামে এমন ভয়ঙ্কর কথাটাও তো মিথ্যা নয়। চাঁদনি ফোনের স্ক্রিনের ছবিটায় কতক্ষণ তাকিয়ে রইল। এখানে সে মৃন্ময় দাঁড়িয়ে আছে, কেউ বিশ্বাসই করবে না। এখানে যে মৃন্ময় দাঁড়িয়ে আছে কেউ বিশ্বাসই করবে না। ছেলেটাকে দেখা যাচ্ছে না, তবে চাঁদনির হাসি মুখটা বেশ স্পষ্ট। চাঁদনি কখনোই কারো সাথে কোনো শত্রুতা করেনি জানা সত্ত্বে, তবুও এমনটা করলো ঠিক বুঝে উঠতে পারছে না সে। বিনা কারণে কেউ এমনটা কেন করবে? চাঁদনির মাথায় হুট করে একটা কথা এলো। সবাই যেহেতু ছবিটা দেখেছে, তার মানে সবার মাঝে মৃন্ময়ও আছে। কিন্তু এমন একটা ছবি দেখার পরও ছেলেটা তার সাথে একটুও যোগাযোগ কেন করলো না? মৃন্ময় যা পাগল ছেলে, এতক্ষণে তো তার তাণ্ডব চালানোর কথা, কিন্তু সে এতটা নিশ্চুপ কেন? চাঁদনি নিজের মনেই প্রশ্নটা করে উত্তরহীন দিশেহারা হলো। তৎক্ষণাৎ কল লাগালো মৃন্ময়ের ফোনে। পরপর কয়েকবার রিং হতেই ফোনটা কেটে গেল। চাঁদনি তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উতলা। সে আবার কল দিল। প্রায় কিছুক্ষণ রিং হতেই অপর পাশ থেকে মৃন্ময়ের ঘুম ঘুম কণ্ঠ ভেসে এলো। হ্যালো ইন্দুবালা। মৃন্ময়, কোথায় তুমি? তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি কথা বলুন? তুমি কোথায় এখন? আমার সাথে দ্রুত দেখা করো, তোমার সাথে কথা আছে। তুমি কি কিছুই জানো না? কি জানার কথা বলছেন? হয়েছে কি? আমি তো মৃন্ময় বাকি কথা বলার আগেই কলটা বিচ্ছিন্ন হলো। চাঁদনি তখন উন্মাদ প্রায়। আবার ব্যস্ত গতিতে কল দিতেই অপর পাশ থেকে একটি নারী কণ্ঠ বলে উঠল, আপনার কলটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। চাঁদনির আর সহ্য হলো না এত লুকোচুরি, এত যন্ত্রণা। সে উঠে দাঁড়ালো। দ্রুত গিয়ে নিজের ফর্মাল পোশাকটা বদলে এলো। সাদা রঙের একটা জামা পরে বেরিয়ে গেল ঘর থেকে।
সওদাগর বাড়ি তখন নিশ্চুপ। কিছুক্ষণ আগেই সে বাড়ির উপর দিয়ে একটা ঝড় বয়ে গিয়ে ঠান্ডা করে দিয়েছে বাড়িটাকে। চাঁদনির বাবা আফজাল সওদাগর প্রায় অসুস্থ হয়ে গেলেন। চাঁদনির মা রোজা সওদাগর নিজের এত বড় মেয়ের গায়েও হাত তুলতে ভুলেননি। চাঁদনির দাদি অবশ্য চিত্রাকেও কথা শুনিয়েছেন, কি বিশ্রীভাবে দোষারোপ করেছেন তার ভাষ্যমতে না চিত্রা গ্রাম থেকে শহরে আসার ইচ্ছে পোষণ করত আর না এত কিছু হতো। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে সে সুযোগে বেরিয়ে গেল চাঁদনি। রাত তখন ৮টা বাজছে। পথে ঘাটে পথচারী দেখা যাচ্ছে বেশ। চাঁদনি ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলল, যদি কেউ তাকে আবার কথা শোনায় সেই ভয়ে। চাঁদনি অনেকটা লুকিয়েই মৃন্ময়দের বাড়িতে উপস্থিত হলো। সংশয়ে তার বুক কাঁপছে। কলিং বেলটা বাজাবে কিনা ভেবে সে ক্লান্ত, তবুও মনে সাহস সঞ্চয় করল। দাঁত মুখ খিঁচে বাজিয়ে ফেলল কলিং বেল। কলিং বেল বাজানোর সেকেন্ড পেরুতেই দরজা খুলে দিলেন বাড়ির নতুন বউ। মেয়েটা চাঁদনিকে চিনতে সময় ব্যয় করল না। চাঁদনিকে দেখেই আহ্লাদে আটখানা হয়ে বলল, আরে আপু, আসুন না ভেতরে, আপনাকে দেখাই যায় না। আজ কি মনে করে এলেন? আল্লাহ, ভেতরে আসুন না। চাঁদনি চোরা চোখে এদিক সেদিক তাকিয়ে ফিসফিস করে বলল, আঙ্কেল আন্টি কেউ বাসায় নেই? না তো, ওরা একটু গ্রামের বাড়িতে গিয়েছে। মৃন্ময় আর শাহাদাত কোথায়? ভাইয়া তো বন্ধুদের সাথে ট্যুরে গেছেন, আর উনি অফিস থেকে এখনো আসেনি। চাঁদনির মাথায় যেন বজ্রপাত হলো। মৃন্ময় শহরে নেই মানেই চাঁদনির এই সময়টা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এটা ভাবতেই চাঁদনির মাথা ঘুরে উঠল। তার উপর সারাদিন না খাওয়া। নীলা হয়তো বুঝলো চাঁদনির অবস্থা, চিন্তিত কণ্ঠে বলল, আপু, আপনি কি অসুস্থ? না না নীলা, তেমন কিছু না। ভেতরে আসুন না আপু, এসে বসুন। চাঁদনি তাকালো নীলার পানে। মেয়েটা এত স্বাভাবিক ব্যবহার কিভাবে করছে তার সাথে? মেয়েটা কি চাঁদনির ভাইরাল হওয়া ছবিটা দেখেনি? হয়তো দেখেনি, দেখলে নিশ্চয় এত ভালো আচরণ করতো না, নিশ্চয় ঠেস দিয়ে কিছু বলতো। চাঁদনির ভাবনার মাঝে নীলা আবার বলল, আসুন না আপু, এসে একটু বসুন, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে অনেক। না নীলা, দরজাটা আটকে দাও, আমার একটু কাজ আছে, পরে আসব। কথাটা শেষ করেই চাঁদনি পা আগালো পথের দিকে। পেছন থেকে নীলার আশ্বাস ভরা কণ্ঠ ভেসে এলো, আপনাকে আমি অনেক বিশ্বাস করি আপু। আপনি এমন একটা মানুষ যাকে দেখলেই মনে হয় পবিত্রতা শব্দটা কেবল আপনার জন্য সৃষ্টি। আমি কখনোই আপনার সম্পর্কে উল্টোপাল্টা ভাবতে পারি না। সেখানে এসব ছবি দেখে আপনার ভেঙে যাওয়া মোটেও মানায় না। চাঁদনি অবাক চোখে ঘুরে দাঁড়ালো। মেয়েটার মুখে মিষ্টি হাসির রেখা। চাঁদনি যেন ছোট এই কথাগুলোর মাঝে বিরাট ভরসা খুঁজে পেল। এই হাসিটা কোথাও একটা তাকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি দিল। মেয়েটার সাথে তার পরিচয় খুবই সীমিত সময়ের, কিন্তু তবুও মেয়েটা এত বিশ্বাস করেছে তাকে, অথচ তার নিজের মা, যে তাকে 10 মাস গর্ভে আর এত বছর হৃদয়ে ধারণ করেছে, সে মাই কেমন বুঝলো। আহারে জীবন। বাহিরে বাতাস, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। সেই বৃষ্টিতে প্রায় কাকভেজা হয়ে চিত্রাকে পড়াতে এসেছে বাহার। মেয়েটা জুবুথুবু হয়ে শুয়ে আছে বিছানায়, জ্বরটা বোধহয় কমেনি। বাহার এসে রাশভারী কণ্ঠে ডাক দিল, চিত্রা। চিত্রা আধো আধো চোখে তাকালো, অসুস্থ কণ্ঠে বলল, আজ পড়াবেন? পড়াতেই তো এলাম, পড়বে না? বাড়ির পরিস্থিতি খারাপ, জানেন না চাঁদনি আপার কি হয়েছে? কি হয়েছে? আপার ছবি তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তো? বাহারের ভাবলেশহীন উত্তরে চিত্রা ভুরু কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, আপনি তো বলছেন কেন? এটা নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়েছে।
তোমাদের বাড়ির মানুষগুলো এক একটা তো মগজ ছাড়া, ছবিটাই তো আমি এমন কিছুই দেখিনি। চাঁদনি একটা ছেলের চুল এলোমেলো করে দিচ্ছে, স্বাভাবিক একটা ছবি। বন্ধু কিংবা ভাইয়ের মাথাতেও এমনি হাত বুলায় মানুষ, তাই বলে এত হাহুতাশ করতে হবে? তোমরা কি ভাত খাও না ভুসি? বাহারের কথা যুক্তিযুক্ত ছিল, কিন্তু তার সহ্য হলো না নুরুল সওদাগরের। দরজায় দাঁড়িয়ে একটা হুঙ্কার দিয়ে উঠল, বেয়াদব ছেলে, আমরা ভুসি খাই? সেটা আমি কিভাবে জানবো? আমি কি আপনাদের ভুসি কিনে দিয়ে যাই? কিন্তু আপনাদের মাথা থেকে বের হওয়া গোবর মার্কা বুদ্ধি দেখে বুঝতে অসুবিধা হবে না যে আপনারা কি খান। নুরুল সওদাগর তেড়ে এলেন, ধমকে বললেন, রাস্কেল, শালা ভালোর কোনো জামানাই রইল না। ভালো কথা বললেও মানুষ খেকিয়ে ওঠে। নুরুল সওদাগর এবার রেগে বাহারকে ধাক্কা দিল। অনাকাঙ্ক্ষিত ধাক্কায় ছেলেটা দুপা পিছিয়ে গেলেও ঠোঁটে ঝুলানো ছিল মুচকি হাসি। চিত্রা দুর্বল শরীরটা নিয়ে দ্রুত উঠে বসল। তার ভয় হচ্ছে এখানে কিছু উল্টোপাল্টা না হয়ে যায়। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার মুচকি হেসে বলল, আপনার শরীরে তো ভালোই জোর আছে, সেজন্য তো বলি, ষাঁড় লাথি দিলে মানুষের হাড় ভাঙে কেন? ভুসির অনেক ক্ষমতা। বাহারের উদ্দেশ্য ছিল নুরুল সওদাগরকে খেপানো, আর সেই লক্ষ্যে সে সক্ষম হলো। নুরুল সওদাগর যখন রেগে চিৎকার দিলেন বাহার তখন হেলে দুলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। চিত্রা অসহায় চোখে সেটা দেখল কেবল। চলবে, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।